মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের রায়, আর এ রাজ্যে উপনির্বাচনের রায় গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। 4টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এবার আমরা প্রশ্ন এখানে উঠেছে যে এই যে 4 জয়ী প্রার্থী, তারা শপথ বাক্য কবে পাঠ করবেন, শপথ কবে নেবেন? বিধানসভায় তো যেতে হবে, কারণ আমরা রিসেন্টলি দেখলাম যে উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল প্রার্থীর 1 মাস পরে গিয়ে শপথ নেন। আমি এই নিয়ে আলোচনা করছি। শুভজিৎ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে রাজ্যপাল নাকি পোস্ট পোল ভায়োলেন্সের পরে অনেক কিছু বলেছেন, অনেক কিছু করেছেন। দেখুন, আমি সিলেক্টিভ এরকম হচ্ছে কেন? তৃণমূলের হাতে তো বিজেপি ছাড়াও সিপিএম, কংগ্রেস এরাও তো আক্রান্ত হয়েছে, বা সিপিএম কংগ্রেসের ডেলিগেশনও তো অনেক সময় রাজভবনে যেতে চায়, ছাত্ররা, যুবরা, সেটাও যেতে পারে না। কেন বিজেপি যেতে পারে? কেন বিজেপির যারা আক্রান্ত খায় তাদের কথাটাই রাজ্যপাল বলে? এখান থেকে তো পরিষ্কার যে রাজ্যপালের একটা পলিটিক্যাল কালার, ওই চোখে যে কালো চশমাটা পড়ে ওটা আসলে কালো রঙের চশমা নয়, ওর মধ্যে গেরুয়া রং আছে। এবং গেরুয়া রং মানে সেটা কিন্তু ত্যাগের গেরুয়া রং নয়, ওটা হচ্ছে বিজেপির গেরুয়া রং। ওর মধ্যে দিয়ে উনি পুরো দুনিয়াটাকে দেখে। এই কারণেই আজকে দেখবেন ওনার পলিটিক্যাল স্ট্যান্ডিংগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং অ্যাপয়েন্টমেন্ট যখন দিয়েছে তখন তো এখানে এই কাজগুলো করার জন্য, যেহেতু বিরোধী রাজ্য। এবার ঘটনা হলো যে এলওপি গিয়ে মানে অপোজিশন লিডার, সে গিয়ে বলছে দিল্লিতে একে দিয়ে কিছু হবে না, এই রাজ্যপাল চেঞ্জ করুন। মানে রাজ্যপালের ভূমিকাটা এরকম হওয়া উচিত যে ইলেক্টেড গভর্নমেন্টকে ফেলে দেওয়া জোর করে, যে কোনো কারণে 56 করতে হবে, 57 55 করতে হবে, যে করে হোক রাজ্য সরকারকে খর্ব করে ও ক্ষমতায় আসতে চায়, এবং সেটা রাজ্যপাল তার গুটি হবে। সেই কারণে এসে করছে। তার মানে রাজ্যপাল কতটা পলিটিক্যালি মোটিভেটেড, মানে যে করা হয়েছে ইসে থেকে, সেন্ট্রাল থেকে, যে তুমি কেরালায় থাকো বা তুমি তামিলনাড়ুতে থাকো বা তুমি বিরোধী রাজ্যে থাকো, সেখানে গিয়ে তোমাকে বিরোধী রাজ্যকে ট্রাবল দিতে হবে। ট্রাবল ক্রিয়েটার হিসেবে তুমি রাজ্যপাল। আমরা রিসেন্টলি দেখলাম যে রাজ্যপাল গিয়ে নির্মলা সীতারামনকে বলছেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ, তিনি খুব উদ্বিগ্ন। পরবর্তীতে আমরা শুভেন্দু অধিকারীর মুখেও তাই একই কথা শুনেছি। কিন্তু তিনি তো এটা বললেন না যে এ রাজ্যের মানুষ 100 দিনে কাজের টাকা পাচ্ছে না, সেটা কেন আটকে রাখা হচ্ছে। যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা হোক, তাদের টাকা আটকে দেওয়া হোক, বা আবাস যোজনার টাকা কেন দেওয়া হচ্ছে না, এটা তো বলতে পারতেন। রাজ্যের মানুষের টাকা যেগুলো কেন্দ্র থেকে আসে, যে কোনো প্রকল্পে হোক, 100 দিনের প্রকল্প হোক বা যে কোনো কেন্দ্রীয় প্রকল্পের টাকা যদি রাজ্যের সরকারের দুর্নীতির জন্য মানুষের কাছে না পৌঁছয়, তাদের উন্নয়নের টাকাটা অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। আপনি হিসেব দেবেন না, লাগাতার কেন্দ্র টাকা দিয়ে যাবে একের পর এক। দেখুন, রাজ্যপাল যদি অপরাধ করে কোনো নারীকে অসম্মান করে থাকে, আমি চ্যানেলে বসে বলছি দায়িত্ব নিয়ে, রাজ্যপালের বিরুদ্ধে কড়া শাস্তি হওয়া উচিত। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে বারবার করে তৃণমূল বলবে, আর যখন নারীদেরকে নগ্ন করে হাঁটানো হবে তখন মণিপুরের উদাহরণ দেবে, বাংলার বুকে নারীদেরকে জয়ন্ত সিংরা দুপা ধরে ঝুলিয়ে পেটাবে, তখন তৃণমূল কংগ্রেস কোনো প্রতিবাদ করবে না। আপনাকে বুঝতে হবে, একাধিকবার কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নের টাকা পাঠিয়েছে, একাধিকবার। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিলেন, বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা পাঠায়নি, তিনি যখন চলে এসছেন, যখন তারপরে কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে প্রসেস ওয়াইজ, তিনি বলেছেন আমাদের জয় হলো, কেন্দ্র ভয় পেয়ে টাকা পাঠিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা আটকায়। এটা খবরে যেতে হবে। বেশ, অরিজিৎ, বুঝতে পেরেছি আপনার কথা। আসবো। মানিকতলায় কোর কমিটি থাকবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কমিটি থাকবে বলে জানা যাচ্ছে। মানিকতলাতে যে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেই কোর কমিটি থাকবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোর কমিটি থাকবে। নতুন বিধায়ককে কাজে সাহায্য করবে এই কোর কমিটি। নতুন বিধায়ক হলেন আজকেই সুপ্তি পাণ্ডে, তিনি জয়লাভ করেছেন কল্যাণ চৌবেকে হারিয়ে, এবং তার সঙ্গে এই কোর কমিটি থাকবে বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, আর কি জানালেন জয়প্রকাশ মজুমদার? ঠিক কি কি কাজ হতে পারে এই কোর কমিটির? দেখো, এই মুহূর্তে কিন্তু নতুন বিধায়ক হয়েছেন সুপ্তি পাণ্ডে। তিনি খুব একটা এই বিধানসভার ব্যাপারে জানেন না, কারণ কোর কমিটি কিন্তু নির্বাচন পরিচালনা করেছিলেন এবং কুণাল ঘোষ আহ্বায়ক ছিলেন। এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন যে এই কমিটি এখন থাকবে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন পর্যন্ত, সেই বিধানসভা নির্বাচন পর্যন্ত থাকবে। কারণ এই বিধানসভাতে বেশ কিছু সমস্যা হয়েছিল এই সুপ্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে নিয়ে, এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির ফলেই কিন্তু এই নির্বাচন পরিচালনা হয়েছে এবং সেখানে ফলাফল যথেষ্ট ভালো হয়েছে। এবং সেই মতোই কিন্তু জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন যে এই কমিটিকে এই মুহূর্তে ভাঙা হচ্ছে না, এই কমিটি কিন্তু আগামী দিনেও কাজ করবে, তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্তই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন।
বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলেছেন শুনব। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে এবার আমরা দারুণ সাফল্য পেয়েছি এবং আমাদের মনে রাখা দরকার, মানিকতলায় প্রার্থী ঘোষণা করার আগেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলার জন্য একটা কমিটি করে দিয়েছিলেন এই নির্বাচন পরিচালনার জন্যে, এবং যার কনভেনার ছিলেন ভূতপূর্ব সাংসদ কুণাল ঘোষ। এখন আমরা বিপুল জয় পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং নতুন বিধায়িকা কাজ শুরু করবেন তার এই মানিকতলা বিধানসভায়, যেটা ছিল তার স্বামী সাধন পাণ্ডের আগে, এবং এর পরবর্তী নির্দেশ পার্টির থেকে দেওয়া না পর্যন্ত এই যে কমিটি করেছিলেন দিদি, তারা সহায়তা করবেন এবং তত্ত্বাবধান করবেন নতুন বিধায়িকার কাজকর্মকে দেখে দেওয়ার জন্যে, তাকে সাহায্য করার জন্যে। এইটা আমরা আশা করব যাতে মানিকতলার উন্নয়ন আরো জোরদার হয়। আমি কোহিনুরের কাছে আসবো। মানিকতলাতে এই যে কোর কমিটি, নিঃসন্দেহে জয়প্রকাশ মজুমদার বলছেন যে নতুন বিধায়ককে সাহায্য করবেন, কিন্তু অন্য কোথাও তো এই কোর কমিটি উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড মডেস্টি আমি বলতে চাই, আমার দলের সাংগঠনিক স্ট্রাকচার এটা বোধহয় আমার দলের নেতারাই ডিসাইড করুক, এবং আমার মনে হয় আমার দলের সাংগঠনিক স্ট্রাকচারের উপর কি হবে, কে প্রেসিডেন্ট হবে, কোথায় কোর কমিটি থাকবে, কোথায় থাকবে না, আমার মনে হয় আই এম নট সাপোজ টু আনসার হ্যাঁ। আপনি আমাকে আমার দল মানুষের ক্ষেত্রে কি কাজ করছে কি না করছে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন, পলিটিক্যাল প্রশ্ন করতে পারেন, কিন্তু কোথায় আমাকে কোর কমিটি লাগিয়ে আমি কাজ করব, কোথায় আমি কোর কমিটি লাগাবো না, কোথায় আমি কটা কমিটি করব, আমার মনে হয় যে সেটা আমি মিডিয়াকে আনসার এটা জিজ্ঞেস কর না, আমি তো জিজ্ঞেস করতেই পারি যে কংগ্রেস এখানে কেন কমিটি করেছে বা বিজেপি এখানে কেন কমিটি করেছে, আমরা উই ডোন্ট আস্ক। আমরা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ নিয়ে, কিন্তু আপনাদের প্রশ্ন করলেই আপনাদের প্রবলেম। না, দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন করি না, আমরা কি প্রশ্ন করেছি যে কেন দিলীপ ঘোষের চেঞ্জ হয়েছে, আমরা মন ওয়েলকাম করেছি, আমরা বলছি পরের বার আরো চেঞ্জ করো না। আমার প্রশ্নটা কারণ হচ্ছে যে যুক্তিটা পেলাম না। নতুন বিধায়ক ঠিক আছে, নতুন বিধায়ক তো মধুপর্ণা ঠাকুরও হবেন নতুন বিধায়ক এবং কনিষ্ঠতম, তো সেখানে আমার মনে হয় তাকেও হেল্প করাটা খুব দরকার ছিল নাকি? এটা আপনারা মনে করছেন? হেল্প করার জন্য পার্টির অন্য স্ট্রাকচার আছে, আচ্ছা সেটা আমার পার্টি, লেট মাই পার্টি ডিসাইড। সাংগঠনিক রোগ যত গভীরে মেডিসিন তত এরকম কোর মেডিসিন, সুতরাং এটা হয়। এটা বিরোধীরা বলবে কেন করেছে, কারণ ঝগড়া ওখানে বেশি, তাই করেছে, এটা খুব স্বাভাবিক কারণে। কারণ কুণাল ঘোষকে আগে থেকে যে লোকসভা নির্বাচনে এন্টায়ার কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট করেছে, কল্যাণ চৌবে সুদীপ কুণালকে ফোন করেছিল যাতে ও জানে যে লোকসভা নির্বাচনের ভূমিকা কি, সুতরাং ওকেই ফোন করা যায়। সুতরাং এখানে বিরোধীরা আলোচনা করবে যে এখানে সমস্যা আছে, সেই জন্য মানিকতলাটা একটা উপদ্রুত অঞ্চল, ওখানে কোর কমিটি রাখতে হবে। উপদ্রুত অঞ্চল বলবেন না, আমার মনে হয় না উপদ্রুত অঞ্চলে রাজনৈতিক আমি আবার বলছি, আমরা দেখেছি ধরুন সিপিআইএম দীর্ঘদিন সিপিআইএম এর নিয়ম যে পার্টি সম্পাদক নির্বাচন হয়, সীতারাম ইয়েচুরি সেটা ভাঙলেন, ভেঙে তিনি নির্বাচন লড়লেন, রাজ্যসভায় তিনি দাঁড়ালেন। তা আমরা তো গিয়ে সিপিএম কে প্রশ্ন করিনি ওয়াই সীতারাম ইয়েচুরি বি অ্যান এক্সেপশন। ওটা সিপিএম এর যদি কোনো পার্টি লিডার থাকতো, কোনো কর্মী থাকতো, এটা করতেই পারতেন, স্ট্র্যাটেজি। ইট ইজ দেয়ার ডিসক্রিয়েশন। আমার ধারণা আমার পার্টি কোর কমিটি রাখবে, কোথায় স্টিয়ারিং কমিটি রাখবে, কোথায় মনিটরিং কমিটি রাখবে, ইট ইজ আওয়ার কমপ্লিট ডিসক্রিপশন। উই আর নট সাপোজ টু আনসার এনিবডি রিগার্ডিং দিস। আচ্ছা, একটা প্রশ্ন করি। ঋষি বললো খুব মানে খুব এমফেটিক্যালি বললো যে এইখানে দুর্নীতি হয়েছে, সেই জন্য 100 দিনের টাকা আটকে রেখেছে। ঋষি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাগ, সে বলছে উত্তরপ্রদেশে মানে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, মধ্যপ্রদেশে আবাসনে দুর্নীতি হয়েছে। ইট ইজ মানে দ্য রিপোর্ট ইজ বিন গিভেন বাই দ্য ক্যাগ, মানে তার বিশ্বাসযোগ্যতা 100%। তারপর ওখানে টাকা বন্ধ হয়েছিল কি? হয়নি তো। এবং উত্তরপ্রদেশে সব থেকে বেশি জব কার্ড
সবথেকে বেশি ক্যাগ রিপোর্ট তো উত্তরপ্রদেশে দপ্তরের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট রয়েছে, তদন্ত এবং হচ্ছে। 10 প্রদেশে 1 মিনিট 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে রাস্তা উদ্বোধন করেছে, ভোটের পরে দেখা যাচ্ছে রাস্তার চাল চামড়া উঠে যাচ্ছে। বাংলায় শিক্ষা দুর্নীতিতে যেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটেন, এবং সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে বেআইনিভাবে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে, আপনাদের কোনো প্রতিবাদের ভাষা থাকে না। আমি বলছি ঠিকই তো যে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পোড়া হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় ইজ ইন কাস্টাডি, নট বিন কনভিক্টেড। তা আমি তো এক্সপেক্ট করবো যে পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী হোক তাকে সাজা দেওয়া উচিত। ইন দ্য সেম ওয়ে আমি এক্সপেক্ট করবো এটা যে নিট এবং নেট এই শিক্ষা দুর্নীতির থেকে তো অনেক বড় বেনিফিশিয়ারি আছে, তার অনেক বড় বেশ বেনিফিশিয়ারি। শিক্ষা দুর্নীতি যে মানে যাদের প্রশ্নপত্র বা যারা পরীক্ষা দিয়েছে তার অন্তত 10 গুণ কি 20 গুণ পরীক্ষা নেট এবং নিটে দিয়েছে, সেখানে ধর্মেন্দ্র প্রধানকে জেলে নিয়ে যায়। তেজস্বী যাদবের আত্মসহায়কের নাম উঠে আসছে, শিক্ষিত বিহারের তার আগে কি বললেন যে নিটে কোনো কোশ্চেন লিকই হয়নি, তার আগে চাপে পড়ে তিনি যখন দেশ জোড়া বিক্ষোভ হচ্ছে তখন তিনি বললেন যে হ্যাঁ এর দায় নিচ্ছি, অথচ কাউন্সেলিং হতে চললো, আর কিছুদিন পরে হয়তো কাউন্সেলিং শুরু হবে। তার মানে না তার থেকে গোটা দেশের ছাত্রছাত্রীদের অবস্থা কি অরিজিৎ? বিজেপি মুখপাত্রের কাছে কোনো ক্লু নেই। কথা বলি অরিজিৎ, আজকে ধরা পড়েছে 10 বছর ধরে কি হয়েছে আমরা জানি না, কত ডাক্তার তৈরি হয়েছে জানি না এইভাবে। সুতরাং আমাদের প্রিয়জনকে ওটিতে তুলছি, ওই ডাক্তাররা ওটিতে এখন জিজ্ঞেস করতে টাকার বিনিময়ে ডাক্তার হয়ে থাকতে পারে। গভর্নমেন্ট শিক্ষিত মানুষ চালাতো মনমোহন সিং। আপনি বলুন শিক্ষা দুর্নীতি হয়নি তো, শিক্ষা দুর্নীতি হয়নি এই রাজ্যে। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নি যে মাননীয় যিনি শিক্ষামন্ত্রী তিনি নির্দোষ বা এর সঙ্গে বিজেপির কোনো লেনাদেনা নেই, এর সম্পূর্ণ দায় হচ্ছে এনটিএর। তাহলে আমরা যারা প্রথম দিন থেকে এর বিরুদ্ধে বলছি, আমরা বলেছিলাম যে এনটিএ নামক সংস্থাকে এই দায়িত্ব থেকে সরান, এই নতুন কোনো কাউকে আনুন যার বিরুদ্ধে এরকম অ্যালিগেশন নেই। আমি বুঝলাম না প্রথম দিন থেকে আমরা এই কথাটা বলে যাওয়ার পরেও, যখন নাকি সব মানে এই জল সেই জল সব বিভিন্ন ঘাটের জল খাওয়া হওয়ার পরেও প্রথমে শিক্ষামন্ত্রী বলছেন কিছু হয়নি, বিরোধীদের চক্রান্ত, তারপরে বললেন যে না হয়েছে, অনেক কিছু হয়েছে। তেজস্বী যাদবের আত্মসহায়ের কথা উঠলো। আচ্ছা তেজস্বী যাদবের আত্মসহায়ক যদি ধরেও নি যে উনি কোয়েশ্চেন চুরি করেছে, অভিযুক্ত, আরে তুমি ধরে নি চুরি করেছে, তোমার কথা অনুযায়ী ধরে নিলাম যে বিজেপি বিরোধী লোক সে চুরি করেছে কথা, তাহলে এই যে কোয়েশ্চেন পেপারটা দিয়েছে নিশ্চয়ই এনটিএর কেউ দিয়েছে, এনটিএর সাথে তো লিঙ্ক আছে, এনটিএর লোক দিয়েছে। তাহলে এনটিএ কে এখনো কেন বহাল রাখা? এই যে নেটের ডেট দিয়েছে ইউজিসি নেট, তারপরে এই সিএসআইআর নেট হচ্ছে 25 তারিখে, তাহলে এতদিন পরেও কেন এনটিএ নামক সংস্থাকে সরাতে পারছে না? মানে এনটিএ নামক সংস্থাকে কাঁড়ি কাঁড়ি টাকা বিজেপি পার্টি অফিসে পৌঁছে দেয়, এই কারণে কি এনটিএ কে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে? শিক্ষামন্ত্রী ছেড়ে দাও, বিজেপি ছেড়ে দাও, এনটিএ মানে বিজেপির থেকেও নেতার থেকেও সরকারের থেকেও এনটিএ বড়। আমি নিশ্চয়ই এনটিএর সঙ্গে কিছু লেনদেন আছে, গল্প আছে। শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছে, সরিয়ে দিতে হবে, যারা প্রমাণ তাদেরকে জেলে সেটা নিয়ে কারণ তৃণমূলের দুর্নীতির সঙ্গে আপনারা, আরে তৃণমূলের দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী, আরে তৃণমূলের দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী, আমি আরে যখন আমরা শুভেন্দু ছিল কিছু না শুভেন্দু মানুষ ছিল কিছু শুভেন্দু চুরি করেছে করেনি, শুভেন্দু চাকরি চলছে চাকরি চল না, আরে এত রাজনৈতিক বক্তৃতা করে গেল নেই, তাও ভোটে জিততে পারে না, তাও পাবে না। ভোট নিয়ে বলছে দুর্নীতি হয়নি, এত বক্তৃতা করছেন লাভ হচ্ছে না। আরে না তুমি ওই দিকে নিজেও না, শুভেন্দু অধিকারী কি চাকরি চুরি করেনি? তুই বলতে পারবে? শুভেন্দু না টাকা নেয়নি, নিয়েছে কি নেই?
জানা হচ্ছে না এখনো পর্যন্ত। বেশ একটা ব্রেকে যেতে হবে। বলছে শুভেন্দু বলছে ববি একটা ব্রেক, সবার বিরুদ্ধে তদন্তের বিষয়, একটা ছোট্ট ব্রেক নেবো, ব্রেক নিয়ে ফিরে আসছি। ববি হাকিম উত্তর দিয়েছে।